হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো চলে আইছি বাংলা সিনেমার কিছু ফানি রিভিউজ নিয়ে অ্যান্ড আজকের মুভি। তো চলো শুরু করা যাক। তো সিনেমার শুরুটা ঠিক এইভাবে হয়। পঞ্চায়েত প্রধানের মেয়েকে চোখ মারার অপরাধে প্রধানের গুন্ডার অভিষেককে কেলাবে বলে তাড়া করে। এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে মারপিট করতে করতে ক্লান্ত হয়ে গেলে একটু বসে ও একটু শুয়ে মারপিট করে, কিন্তু কিছুক্ষণ পরে গোয়ালের গরু বাঁধার মতন করে গুন্ডারা অভিষেককে বেঁধে ফেলে। এরপরে এন্ট্রি হয় দ্য বেল্ট ম্যান ওরফে রঞ্জু কাকুর। এইভাবে মেরেছে, প্রতিশোধ নে, জুতো দিয়ে শুরু করবি। আমার কাছে রামপাট কেলানি খাওয়ার পর বোন যখন বাবার কাছে নালিশ করে। এইভাবে মেরেছে, প্রতিশোধ নে, জুতো দিয়ে শুরু করবি। এরপর গ্রামীণ পার্লামেন্টে এক জরুরি বৈঠক বসে এবং ভবানী চৌধুরী বলে, সামনে ভোট বলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, নইলে বন্দুকের একটা গুলিতে তোমাকে আমি শেষ করে ফেলতাম। বাপের সামনে ছেলেকে এইভাবে হুমকি দিতে দেখে রঞ্জু কাকু রেগে গিয়ে বলেন, এই কথা শুনে ভবানী চৌধুরী বলে, বেড়াল তো অনেক দূরের কথা, সময় হলে আমিই তো তেল দিয়ে পোদ মেরে দেবো। এদিকে পঞ্চায়েত ভোটে হেরে যাওয়ায় লজ্জায় নাতিকে নিয়ে গ্রাম ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন এক বয়স্ক মহিলা, কিন্তু ভবানী চৌধুরী রেগে বলেন, ভোটে তো হার জিত আছেই, তা বলে গ্রাম ছেড়ে বেরিয়ে যেতে হবে? এই কথা শুনে বয়স্ক মহিলা বলেন, ভাইপোরা এই বুড়ো পিসির দায়িত্ব আর নিতে চাইছে না। ইস, ভাইপোগুলো যদি একটু পিসির দায়িত্ব নিত তাহলে পিসিকে আর এইভাবে গ্রাম ছেড়ে বেরিয়ে যেতে হতো না। পিসির এই দুঃখের কাহিনী শুনে ভবানী চৌধুরীর দয়া হয় এবং পিসির নাতিকে বলে, এটা নিয়ে একদমে এক দৌড়ে যত দূর যেতে পারবি জমিতে কুড়িটা পুঁতবি। ওই জমিটা আজ থেকে তোর। লাঠি লাগ গই। যা ধরো। এরপর খবর আসে ভবানী চৌধুরী পিসির নাতিকে যে জমিটা দান করেছিলেন সেটা হচ্ছে দ্য বেল্ট ম্যান ওরফে দুর্গাচরণ ওরফে রঞ্জু কাকুর। এই কথা শোনার পর বাড়ির কুচুটে ঠাম্মা ভবানী চৌধুরীর মেয়ে এবং রঞ্জু কাকুর ছেলের বউকে অশ্লীল ভাষায় গান শোনান। কিন্তু শান্ত শাশুড়ি মা এসে যখন জিজ্ঞেস করে, ঠাম্মার মুখের অশ্লীল ভাষার গান সহ্য করতে না পেরে লকেট বোমা মুখে হাত চাপা দিয়ে পালায়। ওইদিকে বাড়ির মাতাল জামাই বাংলার কাউন্টারের ধারে মাল না পাওয়ায় কাউন্টারের মালিককে খিস্তি মেরে পালায়। এদিকে ভবানীর মেয়ে এবং বেল্টম্যানের বৌমার স্বাদের তথ্য গোছানোর সময় হঠাৎ ভবানী এসে জিজ্ঞেস করে, কারণ ও বাড়িতে তত্ত্ব নিয়ে যাওয়ার মতন বিচি এখানে আমাদের কারণ নেই। তখন ভবানী চৌধুরীর সৎ ভাইয়ের বউ জিজ্ঞেস করে, দিদি, ওই বাড়িতে তত্ত্ব নিয়ে যাওয়ার মতন বিচি কি তাহলে আমাদের বাড়িতে কারণ নেই? তখন ভবানীর গিন্নি বলে, এই বাড়িতে কারোর বিচি নেই তো কি হয়েছে, কিন্তু একজন আছে যা 4টে বিচি। এইবার এন্ট্রি হয় চন্দননগরের মাল তাপস পাল ওরফে হাবিল ভাই। তা কোনো রাব ভাব দেখেছো? চোখ মুখ দিয়ে কাম ফেটে বেরোচ্ছে। এরপর হাবিল ভাই স্বাদের তত্ত্ব নিয়ে রঞ্জু কাকুর বাড়িতে যায়, কিন্তু অভিষেক এক ঢপ জল ঢেলে সেগুলোকে আগুন লাগিয়ে দেয়। এরপর ভবানী চৌধুরী খবর পায় তার কিছু ছিটতে না পারায় বাড়ির কুচুটে ঠাম্মা তার মেয়ের দুধের গ্লাসে বর্ধমানের বিষ মিশিয়ে দেয়। এইটা শুনে তার সৎ ভাই শিবনাথকে এসে বলে, এবং হনুমান তাড়ানোর বন্দুক নিয়ে এসে একটা ফাঁকা আওয়াজ করে। কোনো কারণ ছাড়াই অকারণে বন্দুক ছোড়া দেখে রঞ্জু কাকু রেগে গিয়ে বলে, কিন্তু ভবানী চৌধুরী জানায় তার কুচুটে মা তার মেয়ের দুধের গ্লাসে বর্ধমানের বিষ মিশিয়ে দেয়। এই কথা শুনে রঞ্জু কাকু ভবানীকে বলে, দুধে যে বর্ধমানের বিষ মেশানো আছে সেটা প্রমাণ দেওয়ার জন্য বিষ মেশানো দুধে এক ঢোকে সাবার করে দিয়েছে ভবানীর সামনে এসে বলে যে বর্ধমানের বিষে আর আগের মতো টেম্পার নেই এবং বিষের লাস্ট এক্সপায়ার ডেট হলো 13ই বৈশাখ। এরপর ভবানীর চুরিচারা ম্যানেজার এসে খবর দেয় যে দুধে বিষ মেশানো আছে কিনা সেটা প্রমাণ করার জন্য দুর্গাচরণ যে দুধটা খেয়েছিল সেটাতে সত্যি সত্যি বিষ মেশানো ছিল।
এদিকে বাড়ির মতো দেখতে হসপিটালে বসে দুর্গাচরণ খবর পায় যে 30 বিঘা জমির মামলায় সে হেরে গেছে এবং সে তার হনুমান তাড়ানোর বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে আর ভবানীর সামনে এসে বলে এই জমি আমার, কোর্টের রায় আমি মানি না। আর এই কথা শুনে চটিচাটা ম্যানেজার বলে এটা কিন্তু আপনার গাজুয়ারি দুর্গা বাবু। চৌধুরী মশাইয়ের কাছে কোর্টের অর্ডার আছে, মালিকে যখন কথা হবে তখন পোশাক কুত্তার মতো রাইট রাখবে না। এটা আমি পছন্দ। মা চুদ ভাই। এরপর পুলিশ এসে জানায় ভবানী চৌধুরী রঞ্জু কাকুকে যে জমিটা দান করেছিল আইনিভাবে সেই জমির মালিক এখন ভবানী চৌধুরী। আর এই কথা শুনে রঞ্জু কাকু রেগে বলে সে রেগে মেগে বাড়ি যায় আর লকেট বৌমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিতে চায়। বউ বাধা দিতে আসলে তাকে বলে क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। এদিকে কোনো এক গরমকালের বিকালে চাদর মুড়ি দিয়ে অভিষেক চুপি চুপি ভবানীর বাড়ি যায় এবং নিজের বউয়ের সাথে পরকীয়া করতে গিয়ে ভবানীর কাছে ধরা খায়। তুমি কামের ফাঁদে পড়েছো। কিন্তু অভিষেক বাড়ি ফিরতে ঘটনাটা রঞ্জু কাকু জেনে যায়। अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? এদিকে থানার অফিসার ও হাবিলদার হাবিল ভাইয়ের মধ্যে এক গভীর পডকাস্ট চলে। মানে ক্রিয়েটিভিটি দেখেছো, হাবিল ভাই হাবিলদার বলে হাবিলদারের দাঁতটা কেটে শুধু হাবিল করে দিয়েছে। এখানে হাবিল ভাই যদি দোকানদার হতো আর দোকানদারের দাঁতটা কেটে দিত তাহলে হাবিল ভাইয়ের নামটা কি হতো? হ্যাঁ, তো কোথায় ছিলাম? পডকাস্ট। তো সেই গভীর পডকাস্টে হাবিল ভাই জানায় আজ ওরা যত বড় শত্রু, একসময় ততটাই বড় বন্ধু ছিল। फ्लैशबैक। আর শুরু হয় এক বন্ধুত্বের অদ্ভুত নাচ। এর কিছুক্ষণ পর রঞ্জু কাকু টের পায় তার ছেলে তার বন্ধুর মেয়ের সঙ্গে এক গভীর অবৈধ প্রেমে লিপ্ত হয়েছে। ছেলেকে আবার কেলাতে দেখে ভবানী এসে যখন ব্যাপারটা জানতে যায় তখন রঞ্জু কাকু বলে এরপর ভবানী এক অদ্ভুত হাসি এসে বলে এরপর হাবিল ভাইয়ের স্যার বলে ওদের মধ্যে যখন এতটাই ট্রু লাভ ছিল তাহলে ব্রেকআপ হয়ে গেল কি করে? এদিকে ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করে দেওয়াতে তার বয়ফ্রেন্ডের উপর রাগ করে রঞ্জু কাকুর মেয়ে সুসাইড করে এবং একটি চিঠিতে লিখে দিয়ে যায় আমার 4G মোবাইল থেকে হটস্পট অন করে ওকে আমি নেট দিতাম, কিন্তু ও আমাকে সামান্য ওর ওয়াইফাই পাসওয়ার্ড দিতে চায়নি। ওর কানেকশন তুমি কেটে দিও বাবা। রাগে মুখ চোখ বেঁকিয়ে ভবানী চৌধুরীর ছেলে এবং মেয়ের বয়ফ্রেন্ডের ওয়াইফাই এর কানেকশন কাটতে না পেরে ওর জীবনের কানেকশন কেটে দেয়। এটা নাকি ভবানী চৌধুরীর ছেলে না, একবার একে দেখো, একবার একে দেখো, দেখে মনে হচ্ছে বাড়া মুর্শিদাবাদ পলাশির থেকে গাঁজা হিরোইন সাপ্লাই করে। তো হাবিল ভাই জানায় সামান্য ওয়াইফাই এর পাসওয়ার্ডকে কেন্দ্র করে দুই বন্ধুত্বের কানেকশন কেটে যায়। ওদিকে মাতাল জামা এসে জানায় যে রঞ্জু কাকুর দাদু হয়েছে আর এই খবরটা রঞ্জু কাকুর বউ যখন রঞ্জু কাকুকে দিতে যায় তখন তার মুখের এক্সপ্রেশনটা ঠিক এইরকম হয়। বাড়িতে মা যখন বলে আজকে মাংস রান্না হয়েছে সাথে উচ্ছে ভাজাও। এদিকে বাচ্চা কোন বাড়িতে যাবে এই নিয়ে শুরু হয় দুই পরিবারের মধ্যে তুমুল কেলাকেলি, কিন্তু অভিষেক বলে মাল যার বাচ্চা তার। আর এরই মধ্যে এন্ট্রি হয় হাবিল ভাইয়ের এবং ঘরে ছেলে ঢোকানোর ভয় দেখিয়ে ওদেরকে নিয়ে পালিয়ে যায়। গুন্ডারা যখন ওদের স্টেশনে ধরতে যায় তখন হাবিল ভাই বলে बकचोदी मत कर लौड़े। ছোট্ট একটা ইন্টারভেলের পর গ্রামের শিল্প উন্নয়ন কি পরিমাণে হয়েছে এইটা দেখার জন্য 20 বছর পর এন্ট্রি নেয় হুগলির সাংসদ রচনাদি। এদিকে দাদুর বাড়িতে ঢুকে দাদুকেই আলবাল বলাতে দাদুও খিস্তি মেরে বাড়ির থেকে তাড়িয়ে দেয়। ভবানী তাড়িয়ে দিয়েছে এই খবরটা শুনে রঞ্জু কাকু নিজেই হুগলির সাংসদকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং বউ ঘটনাটা শুনতে চাইলে বলে आप कहाँ के ज्ञानी बाबा। এদিকে বসে বসে খেয়ে শৈলে 3 কিলো মেদ বেড়ে যাওয়াতে বাংলা বইয়ের কুচুরে কাকিমা যখন রচনাদিকে বাসন মাজার কথা বলে তখন রচনাদি বলে উলি বাবালি ঘুম থেকে উঠে দাঁত মাজতে পারো আর বসে বসে গিলে কটা বাসন মাজতে পারবা না? এইবার বাসন দেখে রচনাদির রিয়াকশন কিছুটা এই রকম হয়। এই কথা শুনে রচনাদি বলে তোমার বড় তো তোমাকে খাচ্ছে। আর তারপর
এরপর মুভিতে এন্ট্রি হয় দ্য হ্যান্ডেল যিশুর। রঞ্জু কাকুর বাড়িতে গিয়ে বাবার আধার কার্ড ভোটার কার্ড দেখিয়ে বলে যে সে তার ছেলের ছেলে। এই কথা শুনে রঞ্জু কাকু রেগে যায় এবং হ্যান্ডেল যিশুকে কেলিয়ে তাড়িয়ে দেয়। আর এটা দেখে রচনা দিয়ে মজা নেয়। দাদু বাড়ির থেকে কেলিয়ে বার করে দেওয়ার পর দুজনে রাস্তায় লাট খেতে খেতে হাবিল ভাইয়ের আশ্রমে গিয়ে গোদ খায়। হাবিল পরিচয় জানতে চাইলে হ্যান্ডেল যিশু বলে সে দুর্গাচরণের নাতি। তুই দুর্গার নাতি? এই কথা শুনে হাবিল ভাই বলে দাদুর কাছে না গিয়ে তুই এখানে এসেছিস কেন? এইবার হ্যাট্রিক মারা কাঞ্চন বলে যে সে প্রথমে ওখানে গেছিল কিন্তু কেলানি খেয়ে এখানে এসছে। এই কথা শুনে হাবিল ভাই বলে এক দাদু তাই দিয়েছে তো কি হয়েছে, আরেক দাদু আছে, আমি তোকে ওখানে রেখে আসবো। এই কথা শুনে হাবিল ভাই হ্যান্ডেল যিশুকে নিয়ে ভবানীর বাড়িতে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের কাজে লাগিয়ে দেয়। নাও অ্যাকশন টাইম। কোনো এক বিকেলে রচনা দিয়ে গরু রচনা মুখস্থ করতে করতে আসছিল। গরুর দুটো সিং, একটা লাজ, গায়ে কাটা 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 কাটা। হঠাৎ কিছু গুন্ডারা ধরে বলে এই রচনা গরু রচনা শোনাতো। রচনা দি বলে গরুর দুটো সিং, একটা লাজ, গায়ে কাটা 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 কাটা। তুমি গরু রচনা শোনাচ্ছ না কুমোরের রচনা হয়নি, এই আবার ধর। এইবার হ্যান্ডেল যিশু এসে বলে কেলানিরও একটা রচনা আছে বা সেটা একটু দেখাই এবং তারপর এইবার হ্যান্ডেল যিশু রেগে রচনা দিকে বলে নাম রচনা দিকে গরু রচনা জানো না, বাঙালির মেয়ে হয়ে এটা ভীষণ লজ্জার ব্যাপার, পরের বার ভালো করে মুখস্থ করে আসবে। এইবার রচনা দিয়ে গরু রচনা আয়নার সামনে বসে মুখস্থ করে এবং হ্যান্ডেল যিশুকে সেটা গানের মাধ্যমে গেয়ে শোনায়। এইদিকে রচনা দি কুজুটে ঠাম্মাকে এসে বলে যে ঘরে বিড়াল ঢুকেছে, কিন্তু এই বিড়াল মাছ নয়, টাকা চুরি করে। ওইদিকে মাতাল জামাই মালের থেকে বসে খবর পায় যে হ্যান্ডেল যিশু আসলে রঞ্জু কাকুর নাতি। আর এই কথাটা যখন বাড়ির গিন্নি এবং রঞ্জু কাকুর বউ শোনে তখন সে বলে ও বাবা, এ তো পুরো পিওর ঘাস ফুলের মাল। ওদিকে রঞ্জু কাকুর বউ হ্যান্ডেল যিশুর সাথে রাতের অন্ধকারে চুপি চুপি দেখা করতে আসলে হ্যান্ডেল যিশু বলে এখানে নয়, থাম্মা, এখানে আমাদের তো দেখে ফেলতে পারে, চল বাগানে যাই। तो साला बहुत नीच आदमी रहे। सांप को देखा और तेरे को देखा तो पहला सांप को छोड़ के तेरे को मारना पड़ेगा। এদিকে রঞ্জু কাকুর বউ হ্যান্ডেল যিশুর সাথে দেখা করতে আসে আর ওদিকে ভবানী চৌধুরীর বউ রচনাদির সাথে দেখা করতে যায়। আর এই দুই পরিবারের দুই গিন্নির সাথে দেখা হয় ভারত বাংলাদেশ সীমান্ত বর্ডারের কাঁটাতারের সামনাসামনি। এদিকে ডিএম সাহেবের মেয়ের বিয়েতে আবারও দুই বন্ধুর সামনাসামনি দেখা হয় এবং দুজনে দুজনকে খিস্তি মেরে চলে যায়। আর ওইদিকে হাবিল ভাই পার্টির ফ্রির মাল মেরে একটু নেচে নেয়। এদিকে কোনো এক বিকালে আবারও রচনা দিয়ে গরু রচনা মুখস্থ করতে করতে বেরিয়ে পড়ে। গরুর দুটো সিং, একটা লাজ, গায়ে কাটা 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 কাটা। গরুর দুটো সিং, একটা লাজ, গায়ে কাটা 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 কাটা। রাস্তায় মাতাল জামার সাথে দেখা হলে তাকেও তার মুখস্থ করা রচনা শোনাতে শোনাতে আসে, কিন্তু ভুলভালে রচনা বলার জন্য আবারও গুন্ডারা রচনা দিকে তুলে নিয়ে যায়। এদিকে মাতাল জামা এসে রঞ্জু কাকুকে জানায় যে ভুলভাল রচনা বলার জন্য গুন্ডারা রচনা দিকে তুলে নিয়ে যায়। রঞ্জু কাকু এই কথা শুনে বলে না, ও যে রচনা মুখস্থ করেছে ওটাই ঠিক, এবং সে তার হনুমান তাড়ানোর বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে। আর ওইদিকে ভবানীও তার বেলুন ফাটানো বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে এবং দুই বন্ধু সামনাসামনি হয় এবং ভবানী চৌধুরী বলে আমার ছেলে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করেনি, তাও তুই আমার ছেলেকে মেরে আমাদের বন্ধুত্ব শেষ করেছিস। এই কথা শুনে রঞ্জু কাকু বলে
আর বলে আমার মেয়ে তার 4G মোবাইল থেকে তোর ছেলেকে নেট দিত, কিন্তু তোর ছেলে সামান্য আমার মেয়েকে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দেয়নি। আমি তোর একটা কথাও বিশ্বাস করি না। আমার কথাটা তো বিশ্বাস করবে। এই বলে ভবানী চৌধুরী ঢ্যামনা ভাই জানায় যে পাসওয়ার্ড চেঞ্জের মিথ্যে চিঠি দিয়ে সেই এইসব করিয়েছিল এবং দুজনকেই সে আর তাদের চরিচারা ম্যানেজার মিলে মেরেছিল। পাঠানোর জন্য তো আমি এখানে দাঁড়িয়ে নেই, মা। আমি দাঁড়িয়ে আছি তোকে মারবো বলে। তুই তো আমার ভাই শিবনাথ, সৎ ভাই, কোনো ভ্যালু নাই। এবং দুজনেই শেষে জানতে পারে যে ফালতু ফালতু এতদিন নিজেদের মধ্যে ঠাপাঠাপি করে মরছিল। এরপর সবাই এক জায়গায় হয়ে যায় এবং নতুন করে কেলাকেলি শুরু হয়। এটা কি হলো? না ওপরে কেউ আছে না নিচে কেউ আছে। যেখানে আরামসে নিচে দিয়ে চলে আসা যেত সেখানে এই চুলকানি মারাটার কারণটা কি ছিল? ওদিকে ঢ্যামনা ভাই দাদাকে কেলিয়ে পাহাড়ের খাদে নামিয়ে দেয়। কিন্তু এখানে পাহাড় বা খাদ কোথায়? এ তো পুরোই বিপিএল জায়গা, গ্রামের বাচ্চারা এখানে টায়ার চালিয়ে ঘুরে বেড়ায়। না, তোমরা একবার এই জায়গাটা দেখো, এখানে গাছ আছে, বসার বেঞ্চ আছে, কিসের একটা রেলিং মতো দেখছি। এবার এই জায়গাটা দেখো, সবকিছুই পুরো গায়েব। বাহ, কি কারিগরি! মানে পাবলিককে কিভাবে বোকাশোকা বানিয়েছে। এরপর রঞ্জু কাকু ঢ্যামনা ভাইকে কেলিয়ে বন্ধুকে বাঁচিয়ে নেয় এবং দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে মারামারি করে। গায়ে যখন মশা বসে তখন আমি। হ্যাঁ এই তো, এবার পাশে একটু কীর্তন চালিয়ে দিই, একটু নেচে নাও সবাই। আমাকে নিশ্চয়ই আপনি চিনতে পারেননি। আমি সেই ছোট্ট রাজ, যে দুটো খুনের জন্য দুই পরিবারের মধ্যে আগুন জ্বলে উঠেছিল। সেই খুনের পেছনে তৃতীয় শক্তি আছে বলে আমার সন্দেহ হয়েছিল। তাই সিবিআই জয়েন করার পর কেসটা রিওপেন করে আমি নিজে দায়িত্ব নিয়ে এখানে আসি। হ্যাঁ কি পুরো বইটাই হ্যান্ডেল মেরে কাটিয়ে দিয়ে এখন দর্শক বাড়ি যাওয়ার সময় বলছো তুমি সিবিআইতে আছো? ঢ্যামনা একটা। না যিশুদা না, যে এই স্ক্রিপ্টটা লিখেছে। এরপর রাজ্জাক ওরফে ভবানী চৌধুরী হ্যান্ডেল যিশুকে বলে, এই অফিসার, যতদিন না আমার নাতনি রচনাকে ভালো করে গরু রচনা শেখাবে ততদিন তুমি আমার নাতনির সাথেই থাকবে। এরপর গোল গোল ঘুরে বই শেষ। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভি রিভিউ। ভিডিওটা যদি ভালো লাগে এবং যদি ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো তো এরকম ভিডিও আরও আসবে, প্রমিস।